তাহলে যে কটা তোমাকে কোশ্চেনে দেওয়া হচ্ছে সেই কটাই কিন্তু লেভেলিং করবে, যে আমি সব জানি বলে আমি সব কটা করে দেবো না, তা কিন্তু করবে না, এতে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যেখানে যেখানে ছবি আঁকা পসিবল, কোনো ডেফিনেশন দিক মানে সংজ্ঞা দিক, কোনো টিকা লিখতে দিক, সেটার যদি ছবি আঁকা পসিবল হয় অবশ্যই ছবি এঁকে দেবে। 2 নম্বরের কোশ্চেন থেকে ছবি আঁকা স্টার্ট করবে, তাহলে কিন্তু নাম্বারটা একদম নাম্বার কাটার কোনো জায়গায় থাকে না, ফুল মার্কস পাওয়া যায় একবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে ক্লাস 9-এর জন্য তোমাদের প্রথম যে সামেটিভ এক্সাম হতে চলেছে তার কিন্তু সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমাদের প্রথম যে দুটো চ্যাপ্টার তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে হবে, তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আর প্রত্যেককে বলবো, যারা যারা তোমরা নতুন দেখছো, এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও রুটিন ওয়াইজ কিন্তু আসছে। তোমরা রুটিনটা যদি একবার দেখো, এখানে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে তোমাদের ইউটিউবের ক্লাস রুটিন, যেখানে তোমাদের সোমবার করে লাইফ সায়েন্সের ক্লাস আসে, ঠিক আছে, যেটা আমি তোমাদের করাই, বর্ণালী ম্যাম। তারপরে বুধবার করে তোমাদের ম্যাথ ক্লাস আসছে, যেটা আমিনুর স্যার করাচ্ছেন। আর শুক্রবার করে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আসে, সেটাও আমিনুর স্যার করান। তো এই ওয়াইজ কিন্তু তোমাদের ক্লাস চলছিল, কিন্তু লাস্ট উইক থেকে তোমাদের ক্লাস অফ হয়েছে, কারণ শুধুমাত্র যে সামনেই তোমাদের সামেটিভ এক্সাম, তার জন্য তোমাদের ক্লাসটা আপাতত বন্ধ করা হয়েছে। আবার কিন্তু সামেটিভ এক্সামের পর থেকে এই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এখানে কি তোমাদের ফার্স্ট সামেটিভ নিয়ে একটা সাজেস্টিভ কোশ্চেন সেট নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে, তো প্রত্যেককে বলবো একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু পড়তে হবে। দেখো, প্রথমে যে চ্যাপ্টার 1 রয়েছে, জীবন ও তার বৈচিত্র্য, এই চ্যাপ্টারের বেশ কিছু কোশ্চেন নিয়ে চলো আলোচনা করা যাক। প্রথমেই যেটা রয়েছে, আচ্ছা, এই চ্যাপ্টারের ভিডিওগুলো কিন্তু অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে। তোমরা যারা নতুন তাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টার বা তোমাদের ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই সমস্ত চ্যাপ্টারের ভিডিও কিন্তু অলরেডি তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে। এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। সেখানে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই 3টে ক্লাসেরই কিন্তু ভিডিও অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে দেখো, বলছে জৈব রাসায়নিক তত্ত্ব বলতে কি বোঝো? আমরা এই চ্যাপ্টারের শুরুতেই একদম দেখেছি জৈব রাসায়নিক তত্ত্ব, যেখানে ওপারিন ও হ্যালডেন মিলে কি করেছে, এই জৈব রাসায়নিক তত্ত্বে মতবাদ প্রকাশ করেন। এবং সেখানে বলেছেন যে কোনো এই যে জীব সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টির পর জীব সৃষ্টি হলো পৃথিবীতে। কিভাবে সৃষ্টি হলো? সরল যৌগ থেকে ধীরে ধীরে জটিল যৌগ তৈরি হলো, এবং সেই জটিল যৌগগুলো পরে কি গঠন করলো? কোষ তৈরি করলো, এবং কোষ থেকে আলটিমেটলি লাইফ বা জীবন সৃষ্টি হলো। তো এই যে এটাকেই কি বলা হচ্ছে? জৈব রাসায়নিক তত্ত্ব, ঠিক আছে। তো এই জৈব রাসায়নিক তত্ত্ব বলতে কি বোঝো? এগুলো 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে। তো তোমাদের কোশ্চেন ফরম্যাট তোমরা যারা জানো না তাদের একটু বলে দিই। তোমাদের কোশ্চেন যে ফরম্যাটটা হবে সেটা হবে 40 নম্বরের একটা কোশ্চেন সেট হবে, কিন্তু তোমাদের ফুল মার্কস 40, যার জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে তোমাদের কি কি কোশ্চেন করতে হবে? তোমাদের প্রথমেই থাকবে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন থাকবে 10টা, ঠিক আছে। 10টা এমসিকিউ কোশ্চেন থাকবে 1 মার্কসের, তাহলে এখানে তোমাদের 10 নম্বর হয়ে যাচ্ছে। নেক্সট তোমরা এসএ কিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন পেয়ে যাবে, সেখানেও 10টা। এই শর্ট আনসার টাইপ কোশ্চেনের মধ্যে তোমরা শূন্যস্থান পূরণ পাবে, সত্য মিথ্যা নিরূপণ করো, তারপরে এক কথায় উত্তর দাও, এই সমস্ত জিনিসগুলো বিসদৃশ বেছে নিয়ে লেখো। তো বিভিন্ন ধরনের এসএ কিউ, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই 10টার মধ্যে, ঠিক আছে। তারপরে তোমরা পাচ্ছ ডেসক্রিপটিভ মোডের কিছু কোশ্চেন। ডেসক্রিপটিভ তোমরা এখানে পেয়ে যাচ্ছ 5টা 2 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে, ঠিক আছে। 2 মার্কসের 5টা কোশ্চেন, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10। তো এগুলো 2 নম্বরের কোশ্চেন, মানে তোমাকে কিছুটা এক্সপ্লেন করতে হবে সেই প্রশ্ন সম্পর্কে। আর লাস্ট তোমরা একদম লং অ্যান্সার টাইপ কোশ্চেন পাবে। লং অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের হয়ে যাচ্ছে 2টো, তাহলে 5 মার্কসের 2টো কোশ্চেন তোমরা পাচ্ছ, এখানেও হয়ে যাচ্ছে 10। তো এই হচ্ছে তোমাদের ফুল কোশ্চেন সেট। তাহলে এখানে তোমরা শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন সবই দেখছো। তো এখানে আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ওভারঅল আমি টপিক নিয়ে আলোচনা করব, যে এই টপিকগুলো থেকে তোমাদের পড়তে হবে এবং সেই টপিক থেকে প্রশ্ন আসতে পারে,
তো দেখো প্রশ্নগুলো আমরা আলোচনা করি। প্রথম যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেনে কিন্তু আসতে পারে 2। নেক্সট বলছে টিকা লেখো। এই টিকাগুলো তোমরা 5 মার্কসের কোশ্চেনের মধ্যে 3+2 এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে, আবার 2 নাম্বারের কোশ্চেনেও কিন্তু টিকা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এখানে টিকা কি কি রয়েছে, কোয়াসারবেট মডেল রয়েছে, হট ডাইলিউট স্যুপ রয়েছে, মাইক্রোস্ফিয়ার মডেল রয়েছে। এগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিওতে পড়িয়ে দিয়েছি কোয়াসারবেট মডেল কাকে বলা হয়। তো এই যে যখন সরল যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হচ্ছিল, তখন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো তৈরি হলো, এই 3টে জিনিস নিয়ে কি তৈরি হয়েছে, কোয়াসারবেট মডেল তৈরি হয়েছে। তারপরে যেটাকে আমরা আদি কোষ বলে থাকি, বিজ্ঞানী ওপারিন কিন্তু এই কোয়াসারবেট মডেলের প্রবক্তা। তারপরে হট ডাইলিউট স্যুপ কে বলেছেন, বিজ্ঞানী হ্যালডেন। তিনি বলেছিলেন যে সমুদ্রের জলের মধ্যেই জীব সৃষ্টি হয়েছিল। আর সেই জলের মধ্যে জীব কিভাবে সৃষ্টি হলো, জীব তো কোষ ছাড়া গঠিত হয় না। আর একটা কোষ তৈরি করতে গেলে কি হবে, সেখানে কার্বোহাইড্রেট লাগবে, প্রোটিন লাগবে, ফ্যাট লাগবে, নাইট্রোজেন, মানে এই সমস্ত জিনিসগুলো লাগবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো নিশ্চয়ই জলে প্রেজেন্ট ছিল, তাই না। তো বলেছে যে জৈব রাসায়নিক তত্ত্বে যে প্রথমে কি কি যৌগ উপস্থিত ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোকার্বন যৌগ ছিল। তো এইগুলো কি জলের মধ্যে মিক্স অবস্থায় ছিল, ঠিক আছে। তাহলে সমুদ্রের জল তখন উত্তপ্ত অবস্থায় ছিল। তো এই উত্তপ্ত জলের মধ্যে এই যে জৈব যৌগগুলো মিশে যে তরলটা তৈরি করেছিল, ওটাকেই বলা হয়েছে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপও বলা হয় এটাকে। আর এটা বলেছিলেন বিজ্ঞানী হ্যালডেন। আর এই স্যুপ থেকেই, মানে এই হট ডাইলিউট স্যুপ থেকে কি হয়েছে, জীব সৃষ্টি হয়েছে, এটাই বলা হয়েছিল। নেক্সট হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল। মাইক্রোস্ফিয়ার মডেল কি কোয়াসারবেট মডেলেরই আরেকটু মডিফাইড রূপ, যেটা বিজ্ঞানী ফক্স তিনি বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ার মডেলে কি কি পাওয়া যায়। মাইক্রোস্ফিয়ার মডেলে একটা লিপিডের লেয়ারের সেল, মানে কোষ পর্দা থাকে, আর ভেতরে কি থাকে, প্রোটিন থাকছে। তো এটা বলা হয়েছিল। নেক্সট, জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ। জীব বৈচিত্র্য, আমাদের পৃথিবীতে কিন্তু একটা টাইপের জীব নেই, প্রচুর ভ্যারাইটির জীব রয়েছে, প্রত্যেকে দেখতে আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এত ভ্যারাইটি, এত জীব কিভাবে সৃষ্টি হলো, সেই জীব বৈচিত্র্য সৃষ্টির কারণটা কিন্তু আসতে পারে, যেটা লং আনসার টাইপ কোশ্চেন হবে। আর এটা কিন্তু তোমাদের ওই ভিডিওতে পুরো ডিটেলে বোঝানো আছে। তো এই কারণগুলো তোমাদের পয়েন্ট করে লিখতে হবে, যত পয়েন্ট করে তোমরা লিখবে না তত ভালো হবে, ঠিক আছে। চলো তারপরে চলে আসছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। কি বলতে কি বোঝো, লিনিয়াসের যে হায়ারার্কি, সরি, হায়ারার্কিতে কি কি ধাপ ছিল তোমাদের, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে 7খানা ধাপ রয়েছে, এগুলোকে বলা হয় এক একটা ট্যাক্সন বা ধাপ। তো এই 7টা ধাপকে একত্রে আমরা কি বলছি, ট্যাক্সোনমিক হায়ারার্কি, যেটা বিজ্ঞানী লিনিয়াস আবিষ্কার করেছিলেন। তাহলে এই ট্যাক্সোনমিক হায়ারার্কির মাধ্যমে আমরা কি করি, জীবের শ্রেণীবিন্যাস করতে পারি, সহজে তাদের শ্রেণীবিন্যাস করতে পারি। দ্বিপদ নামকরণের নিয়মাবলী ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দ্বিপদ নামকরণ মানে সাইন্টিফিক নেম আমরা দেখেছি, ধরো আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এখানে দুটো পদ রয়েছে, ম্যাঙ্গিফেরা একটা পদ, ইন্ডিকা একটা পদ। তাহলে এই দুটো পদ দিয়ে একটা নাম তৈরি হয়েছে, তো এটাকে কি বলা হচ্ছে, দ্বিপদ নামকরণ। তো এরকম দুটো পদ, যার মধ্যে প্রথমটাকে কি বলা হয়, গণ, আর দ্বিতীয়টাকে বলা হয় প্রজাতি। যেমন ধরো আমি লিখি এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে যে কোনো সাইন্টিফিক নেম লিখতে গেলে এটা হচ্ছে গণ আর এটা হচ্ছে প্রজাতি। গণের প্রথম অক্ষর কি, ক্যাপিটাল লেটারে হবে, আর প্রজাতির প্রথম অক্ষর কিন্তু স্মল লেটারে হবে। যে যখন দ্বিপদ নামকরণ আমরা লিখবো, এটাকে আন্ডারলাইন করতে হবে, তাই না। তাহলে গণ আর প্রজাতি কখনো কখনো সেম হতে পারে, যেমন কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি, কাতলা কাতলা, দুটোই গণ প্রজাতি, দুটোই সেম, তাই না। তো এরকম গণ প্রজাতি সেমও হতে পারে, আবার ডিফারেন্টও হতে পারে। তো এরকম অনেকগুলো নিয়ম কিন্তু রয়েছে দ্বিপদ নামকরণের। সবসময় ল্যাটিন ভাষায় লিখতে হবে, কারণ দ্বিপদ নামকরণ সৃষ্টি হয়েছিল ল্যাটিন ভাষায়। আর যদি আমরা অন্য ভাষায় লিখি, আমরা তো ল্যাটিনে লিখতে পারি না, আমরা তো ইংলিশে লিখি। তাহলে ইংলিশে বা বাংলায় যদি আমরা লিখি, তাহলে কি করবো, এটা নিচে আন্ডারলাইন করতে হবে, বোঝা গেল। তো এইগুলো নিয়মাবলীগুলো দেখে রাখবে। নেক্সট রয়েছে বৈশিষ্ট্য। তো আমরা যে 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস করলাম, তোমরা তো এখানে জীবের শ্রেণীবিন্যাস পড়েছো, 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস, যেখানে 5টা রাজ্য কি কি, এক হচ্ছে মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ছত্রাক, অ্যানিমেলিয়া। এই যে 5টা রাজ্য রয়েছে, এই 5টা রাজ্যের মধ্যে প্রত্যেকটার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে দিয়েছি আমি প্রোটিস্টা আর ফাঞ্জি, এদের বৈশিষ্ট্য কি, মানে আমরা এদেরকে আলাদা রাজ্যে ভাগ করলাম কেন,
এদের প্রত্যেকের নেচার আলাদা, প্রত্যেকের ক্যারেক্টার আলাদা, তাই না? তাহলে প্রোটিস্টা আমি কাদেরকে প্রোটিস্টা গ্রুপের মধ্যে ফেলবো? যারা এককোষী হবে, যারা প্রোক্যারিওট কোষ নিয়ে গঠিত হবে, প্রোক্যারিওটিক কোষ নিয়ে, ঠিক আছে, তাদেরকে আমরা প্রোটিস্টা গ্রুপের মধ্যে ফেলবো। বোঝা গেল? আর ফাঞ্জি বা ছত্রাক, এখানে কাদের ফেলছি? যাদের কোনো ক্লোরোফিল থাকে না, উদ্ভিদের মতো নেচার কিন্তু ক্লোরোফিল প্রেজেন্ট নেই, তাহলে আমরা উদ্ভিদ জগতেও রাখতে পারছি না। উদ্ভিদের কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় যে সেলুলোজ দ্বারা গঠিত, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। তো এই সমস্ত আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোর জন্য একে পুরো আলাদা একটা রাজ্যে ফেলা হলো ফানজাই। 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসের সুবিধা, আমরা জীবজগৎকে সহজে ভাগ করতে পারি। 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসের জন্য আমরা কিন্তু সহজে কোনো জীবকে আইডেন্টিফাই করতে পারি, তাকে নির্দিষ্টভাবে ক্লাসিফাই করতে পারি বা শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত করতে পারি। এই প্রশ্নটা তো ভীষণ ইম্পর্টেন্ট। ব্রায়োফাইটকে উদ্ভিদ উভচর বলা হয় কেন? ব্রায়োফাইট একটা প্ল্যান্ট গ্রুপ, কারণ আমরা যখন উদ্ভিদ জগৎকে আরও পর্বে ভাগ করব, কারণ ট্যাক্সোনমিক হায়ারার্কি কি? রাজ্য, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো রাজ্যকে যখন আমরা ভাগ করলাম 5টা রাজ্য, প্রোটিস্টা, মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ছত্রাক, অ্যানিমেলিয়া, এই কটাতে ভাগ করেছি। তো যখন আমরা প্ল্যান্টি যে উদ্ভিদ জগৎ তাদের রাজ্যটাকে গেলাম, সমস্ত উদ্ভিদ তো আবার সেম নয়, তাহলে উদ্ভিদের মধ্যেও আরও ভাগ করতে হবে। তো এই উদ্ভিদগুলো সবগুলোই কি উদ্ভিদ জগতের আন্ডারে পড়ছে। রাজ্য তো সবার সেম, কিন্তু পর্ব সবার সেম হবে না, পর্ব আবার ডিফারেন্ট পর্ব হবে। কিসের বেসিসে? তার বৈশিষ্ট্যের বেসিসে। তো দেখা গেল এই যে এই যে প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ, এটাকে আবার কি ভাগে ভাগ করা হয়েছে? এটাকে আবার কতগুলো পর্বে ভাগ করা হয়েছে। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই যে 5খানা পর্বে ভাগ করা হলো। তার মধ্যে ব্রায়োফাইটা কাদের বলা হয়? থ্যালোফাইটা যারা, তারা তো জলে হতো, শৈবাল যারা, তারা জলে হতো। তো জল থেকে ডাঙায় উঠে আসা যে মস বর্গীয় যে উদ্ভিদগুলো, সেগুলোকে বলা হয় ব্রায়োফাইটা। আর এরা জল থেকে উঠে এসে ডাঙাই তো হচ্ছে ঠিকই, কিন্তু এদের জননের জন্য কি দরকার? জলের প্রয়োজন। কারণ এদের যে অ্যানথ্রোজয়েড বা শুক্রাণু তৈরি হয় না, সেই শুক্রাণুটা কিন্তু চলতে পারে না, নন মোটাইল, মানে চলতে পারে না। তাহলে এদের যে ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের কাছে পৌঁছানোর জন্য এই শুক্রাণুগুলোকে কি করতে হবে? জলের সাহায্যে সাঁতার কেটে সেখানে পৌঁছতে হবে। তাই জল ছাড়া কিন্তু ব্রায়োফাইটের জনন সম্পন্ন হয় না। তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? উদ্ভিদ উভচর। থাকছে ডাঙায়, কিন্তু এদের জননের জন্য জল প্রয়োজন। নেক্সট দেখো, পার্থক্য লেখো একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটা তো পড়িয়েই দিয়েছি। একবীজপত্রী উদ্ভিদে একটা বীজপত্র দেখতে পাওয়া যায়, এখানে দুটো বীজপত্র দেখতে পাওয়া যায়। এর এক্সাম্পল কি হয়ে যাবে? ভুট্টা হয়ে যাবে। এর এক্সাম্পল কি হয়ে যাবে? আম। ঠিক আছে। বৈশিষ্ট্য, এইবার প্রাণী জগৎকে যে কটা ভাগে ভাগ করা যায়, প্রাণী জগতের অনেকগুলো ভাগ আমরা পড়েছিলাম, পরিফেরা, নিরেটিয়া, টিনোফোরা, অ্যাস্কেলমিনথিস, মোলাস্কা, এই যে গ্রুপগুলো আমরা পড়েছি, এই গ্রুপগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটার বৈশিষ্ট্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি জীবের ক্লাসিফিকেশনে আমাদের প্রত্যেকটা গ্রুপের বৈশিষ্ট্য জানা দরকার, যে কেন আমরা ওই গ্রুপে ফেললাম, কারণ এই বৈশিষ্ট্যগুলো সিমিলারিটিস রয়েছে, তাই এই জীবগুলোকে আমি ওই একটা গ্রুপের মধ্যে ফেলেছি। তাহলে পরিফেরা আমরা কিভাবে এগুলো মনে রাখবো, সেই মনে রাখার ট্রিক্সও কিন্তু সব ভিডিওতে বলা আছে। তো পরিফেরা মানে, ফেরা মানে বহন করা, ফেরি করা বলেন আমরা, ফেরি করা মানে কি? বহন করা। তাহলে পরি মানে পোড়কে বোঝাচ্ছে এখানে, পোড় মানে ছিদ্র, তাহলে ছিদ্র বহনকারী প্রাণী যারা, তারা হচ্ছে পরিফেরা। তো এইভাবে নামগুলো মনে রাখতে হবে। তো পরিফেরার আন্ডারে কি পড়ছে? স্পঞ্জ। সমুদ্রের নিচে যে স্পঞ্জ রয়েছে, ওই স্পঞ্জের সারা দেহে প্রচুর ছিদ্র বর্তমান, যে ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। আর এদের একদম দেহের উপরিভাগে একটা বড় ছিদ্র প্রেজেন্ট থাকে, যেটাকে বলা হয় অস্কিউলাম। তাহলে এদের মাধ্যমে কি ওই অস্টিয়াগুলো দিয়ে বাইরে থেকে ভেতরে জল প্রবেশ করছে, আর সেই জলগুলো ভেতরে গিয়ে জল সংবহন তন্ত্র করছে, বিভিন্ন বিপাক কার্য করছে। তারপরে যে দূষিত জল বা দূষিত বস্তুগুলো, সেগুলো অস্কিউলাম দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য। তো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য কিন্তু মনে রাখতে হবে। টিনোফোরা, এখানেও ফোরা মানে বহন করার কথা বলা হচ্ছে, আর টিনোজ মানে চিরুনি, কমকে বোঝানো হচ্ছে, যাদের মধ্যে কমপ্লেট দেখতে পাওয়া যায়, মানে চিরুনির মতন অনেকগুলো অংশ দেখতে পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে টিনোফোরা জাতীয় প্রাণী। তো এইভাবে প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু বুঝিয়ে তোমাদেরকে বলা আছে। যাদের ভিডিও দেখোনি যারা, তাদেরকে বলবো এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও।
অ্যানিলিডার বৈশিষ্ট্য আর্থ্রোপোডা, মোলাস্কা, এরকম একাইনোডার্মাটা, কন্ড্রিকথিস, উভচর। এই কটার বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকে বহুবার তোমাদের পরীক্ষায় কোশ্চেন এসছে, তো এগুলো থেকে আসার চান্সেস অনেক বেশি। তারপরে এই একটা প্রশ্ন যেটা না বললেই নয়, সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয় কেন? তো প্রাণীদের লাস্ট যে ভাগটা সেটাকে বলা হয় করডাটা গ্রুপের মধ্যে যারা রয়েছে। তো করডাটা গ্রুপের মধ্যে যারা রয়েছে তারা সবাই কিন্তু তাদের মেরুদণ্ড তৈরি হয় না, নোটোকর্ড তৈরি হয়। কিন্তু নোটোকর্ড কিছু কিছু জীবের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় থাকবে, কিন্তু যখন ভ্রূণটা আস্তে আস্তে ম্যাচিওর হবে তখন কিন্তু আর নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হবে না, নোটোকর্ড বিলুপ্ত হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে মেরুদণ্ড তৈরি হলো না, কিন্তু তারা করডাটাভুক্ত প্রাণী। আবার যারা করডাটার মধ্যে ভার্টিব্রাটা বলে একটা গ্রুপ রয়েছে, এই ভার্টিব্রাটার মধ্যে দেখা যাচ্ছে যত জীব রয়েছে প্রত্যেকের নোটোকর্ড প্রথম অবস্থায় দেখতে পাওয়া যায়, পরবর্তীকালে নোটোকর্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। তাদেরকে রাখা হচ্ছে ভার্টিব্রাটা গ্রুপের মধ্যে। তাহলে ভার্টিব্রাটাতে যারা যারা আছে তাদের মেরুদণ্ড তৈরি হয়। তাই বলা হচ্ছে যে সকল মেরুদণ্ডী কারা? ভার্টিব্রাটা। আর ভার্টিব্রাটা কার আন্ডারে পড়ছে? করডাটা গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে সকল মেরুদণ্ডী করডাটা। কিন্তু সকল করডাটা, যেমন সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, এরাও করডাটা, কিন্তু এরা ভার্টিব্রাটার অন্তর্গত নয়, মানে মেরুদণ্ডী নয়। এইটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুব ভালো করে এটা পড়বে। চলো, তাহলে এটা গেল ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। এবার আমরা দেখে নেব পরে যে চ্যাপ্টারটা আছে, জীবন সংগঠনের স্তর, যেখানে আমরা কোষ সম্পর্কে পড়বো, তাই না, ভাজক কলা সম্পর্কে পড়া হবে। তো এই সব জায়গা থেকে কি কি কোশ্চেন আছে, ও আরও রয়েছে, বায়োমলিকিউলস রয়েছে। তো প্রথমেই চলে আসছি চিত্র। ছবি তো তোমাদের আসতেই পারে, তো এখানে চিত্র দুটো দিয়েছি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়ার গঠন কেমন হয় তোমরা নিশ্চয়ই দেখেছো। মাইটোকন্ড্রিয়া এরকম ধরনের দেখতে হয়, তাই না? এরকম ধরনের মাইটোকন্ড্রিয়া দেখতে হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে বহিঃপর্দা, এটা হয়ে যাচ্ছে বহিঃপর্দা, ঠিক আছে। বাইরেরটা কি? বহিঃপর্দা। এর ভেতরে আবার আরেকটা পর্দা দেখতে পাওয়া যায়, ভেতরের পর্দাটা এরকম ভাঁজ ভাঁজ তৈরি হয়। আর ভাঁজযুক্ত যে আঙুলগুলো তৈরি হচ্ছে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্রিস্টি। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি? অন্তঃপর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা তৈরি হয়ে গেল। আর এই ভাঁজগুলোকে আমরা কি বলবো? এই ভাঁজগুলোকে আমরা বলবো ক্রিস্টি। এটা মনে রাখতে হবে। ক্রিস্টির গায়ে এরকম অনেকগুলো টেনিসের র্যাকেটের মতন এরকম দানাদার বস্তু দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা ক্রিস্টিতে এরকম থাকবে, দুটোতে দেখাচ্ছি, প্রত্যেকটাতে এরকম থাকবে। তো তোমাদের পরীক্ষায় খাতায় আঁকার সময় কিন্তু প্রত্যেকটার মধ্যেই আঁকতে হবে। তো এইগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে F0 F1 দানা, বা এটাকে আমরা অক্সিজোম বলতে পারি, ঠিক আছে, গেল। তারপরে এই ভেতরে ধাত্রের মধ্যে কি রয়েছে? কিছু ডিএনএ রয়েছে, ঠিক আছে, কিছু ডিএনএ রয়েছে, কিছু রাইবোজোম দেখতে পাওয়া যায় এর মধ্যে, এরকম ছোট ছোট রাইবোজোম দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার গঠন। ভেতরের পুরো জায়গাটাকে বলা হয় ধাত্র। তাহলে এরকম মাইটোকন্ড্রিয়া কিন্তু তোমাদের ছবি আঁকতে হবে, প্রত্যেকটা লেভেলিং করতে হবে। আর যদি তোমাদের লেভেল মেনশন করে দেয় যে তোমরা কি কি লেভেল করবে, যেমন তোমাকে ধরো দিয়ে দিল ক্রিস্টি, বহিঃপর্দা, অক্সিজোম, এইগুলো তোমাকে করতে হবে পয়েন্টিং। তাহলে যে কটা তোমাকে কোশ্চেনে দেওয়া হচ্ছে সেই কটাই কিন্তু লেভেলিং করবে। যে আমি সব জানি বলে আমি সব কটা করে দেবো না, তা কিন্তু করবে না, এতে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। তো যেটুকু বলা থাকবে সেটুকুই কিন্তু তোমরা করবে। এরপর আছে ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন কেমন হবে? ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা দেখাই, এরকম একটা ক্লোরোপ্লাস্টের গঠন। ধরো এটাকে পর্দাটাকে তুলে দেখানো হয়েছে। তো এখানে কটা পর্দা? দুটো পর্দা। এটাও বহিঃপর্দা, বাইরে একটা পর্দা, ভেতরটাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। আর এই ভেতরে কি রয়েছে? ধাত্র বা ম্যাট্রিক্স রয়েছে। তাহলে এই ধাত্রর মধ্যে এরকম অনেকগুলো প্লেটের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এরকম প্লেটের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়।
পরপর পরপর প্লেটগুলো এরকম সাজানো থাকে। আমি কয়েকটা দেখালাম এখানে, এরকম তো অনেকগুলো থাকে, ঠিক আছে। তো এই এক একটা প্লেটকে আমরা বলি থাইলাকয়েড, এক একটা প্লেটকে বলবো থাইলাকয়েড, আর এই পুরোটাকে আমরা কি বলবো, গ্রানা, ঠিক আছে, পুরোটাকে বলছি গ্রানা। আর এইদিকে স্ট্রোমা ল্যামেলি, এই প্রত্যেকটা না কিছু কিছু এরকম এর সাথে কানেক্টেড, এগুলোর সাথে কানেক্টেড, এরকম ভাবে এই স্তরগুলো কানেক্টেড। তো এইগুলোকে কি বলা হচ্ছে, স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি বলা হচ্ছে, ঠিক আছে। আর এই ফাঁকা জায়গাগুলোকে কি বলবো আমরা, এই ফাঁকা জায়গাগুলোকে কি বলবো, স্ট্রোমা, ঠিক আছে। ফাঁকা জায়গাটাকে বলছে স্ট্রোমা বা ধাত্র। তাহলে স্ট্রোমা গেল, স্ট্রোমা ল্যামেলি গেল, গ্রানা গেল, থাইলাকয়েড গেল, বহিঃপর্দা অন্তঃপর্দা। আর এর মধ্যেও কিছু ডিএনএ আর রাইবোসোম কিন্তু পাওয়া যায়, এর মধ্যেও কিছু ডিএনএ পাওয়া যায়, আর এর মধ্যেও কিছু রাইবোসোম প্রেজেন্ট থাকে। তো এরকম ছবি তোমাদের এঁকে দিতে হবে, ক্লোরোপ্লাস্টের ছবি, ঠিক আছে। এটা কিসের ছবি, এটা হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। চলো, তাহলে এই ছবিগুলো সহজে এইভাবে আঁকতে পারবে তোমরা। আর কি রয়েছে, পার্থক্য লেখো প্রোক্যারিওট আর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের বেসিক কি কি পার্থক্য রয়েছে। দেখো, প্রোক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, সেখানে শুধুমাত্র জেনোফোর দেখতে পাওয়া যায়, একটা মুক্ত নিউক্লিয়াস বা মুক্ত ডিএনএ দেখতে পাওয়া যায়। কিন্তু ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস, যার 4টে অংশ দেখতে পাওয়া যায়, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা। তারপরে ইউক্যারিওটিক কোষ সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষ কাদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিছু এককোষী প্রাণী এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাই না। তারপরে প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, ইউক্যারিওটিক কোষে অনেক পর্দা ঘেরা কোষাঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো প্রেজেন্ট। রাইবোসোম, প্রোক্যারিওটিক কোষে 70s টাইপের রাইবোসোম দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষে 80s টাইপের রাইবোসোম দেখতে পাওয়া যায়, তাই না। এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা 4-5টা পার্থক্য মুখস্থ করে রাখবে, তাহলেই হবে। নেক্সট বলছে টিকা লেখো। দেখো এখানে কি রয়েছে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের টিকা লিখতে হতে পারে। নিউক্লিয়াসের টিকা এরকম দিলে ছবি আঁকবে, নিউক্লিয়াসের ছবি এঁকে দেবে, ঠিক আছে। তারপরে যে ক্রিস্টি রয়েছে, এরকম মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে ক্রিস্টিটা দেখিয়ে দেবে। তো এর যেখানে যেখানে ছবি আঁকা পসিবল জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, যদি দেখো 2 নম্বরের কোশ্চেন থেকে ছবি আঁকা স্টার্ট করবে, যদি কোথাও কোনো ডেফিনেশন দিক, মানে সংজ্ঞা দিক, কোনো টিকা লিখতে দিক, সেটার যদি ছবি আঁকা পসিবল হয়, অবশ্যই ছবি এঁকে দেবে, তাহলে কিন্তু নাম্বারটা একদম নাম্বার কাটার কোনো জায়গায় থাকে না, ফুল মার্কস পাওয়া যায় একবার। তারপরে বলছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, উদ্ভিদ কোষের মধ্যে, এটা ধরো একটা উদ্ভিদ কোষ, এটা ধরো একটা উদ্ভিদ কোষ, তো উদ্ভিদ কোষের মধ্যে এত বড় ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়, মানে ফাঁকা বায়ু গহ্বর, ধরো এই একটা ভ্যাকুয়াল, এটা কি ভ্যাকুয়াল, এত বড় ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায় যে এর মধ্যে থাকা যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, এই হচ্ছে সাইটোপ্লাজম, সব পরিধির দিকে সরে যাচ্ছে। এই রকম সজ্জারীতিটাকে, মানে এরকম গঠনকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তাহলে এরকম প্রাইমর্ডিয়াল ইউট্রিকল এলেও আমরা এরকম ছবি কিন্তু একটা এঁকে দেবো, মনে থাকবে। তাহলে এখানে যে কটা রয়েছে প্রত্যেকটার কিন্তু ছবি আঁকা পসিবল, তো ছবি অবশ্যই দিয়ে দেবে। আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ কাকে বলা হচ্ছে, লাইসোজোমকে বলা হয়, তাই না। কারণ লাইসোজোমের মধ্যে প্রায় 50 রকমের আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে, যেগুলো যদি বেশি পরিমাণে নির্গত হয়, কোষের বিপাক ঘটবে, মানে কোষের সমস্ত কোষাঙ্গাণু মারা যাবে, কোষটাও মারা যাবে। তাই এটাকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হচ্ছে। প্লাস্টিড কয় প্রকার ও কি কি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাস্টিড, প্লাস্টিড কয় প্রকার, 3 প্রকার, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তো এরকম কয় প্রকার ও কি কি লিখলে, তারপরে ক্রোমোপ্লাস্ট পাশে ব্র্যাকেটে লিখে দেবে, এটি ফুল ফলের বর্ণ গঠনে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে, উদ্ভিদের সবুজ অংশে বর্তমান। আর লিউকোপ্লাস্ট যেটা মূল উদ্ভিদের মূল, মানে বর্ণহীন প্লাস্টিড, এটা এক প্রকার, যেটা আলো যেখানে পৌঁছায় না সেই স্থানে
তৈরি হয়, মানে মূলে, উদ্ভিদের মূলে তৈরি হয়। আর এটা মূলত খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। তো এই ব্রিফ একটা ডেফিনেশন তোমাকে ধরো চাইনি, তোমাকে শুধু চেয়েছে কয় প্রকার ও কী কী, তাও তুমি ব্র্যাকেটে এই ছোট্ট লাইনগুলো লিখে দেবে, তাহলে কিন্তু এগুলোতে ফুল মার্কস পাওয়া যায়, এগুলোতে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। তারপরে দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য। উদ্ভিদ কোষের প্রাণী কোষে কী কী থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তারপরে প্রাণী কোষে আবার সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। এরকম অনেকগুলো পার্থক্য কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোম ও সেন্ট্রোজোমের কাজ। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ রাইবোজোম ছাড়া প্রোটিন তৈরি সম্ভব না। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, মনে থাকবে। আর এদিকে সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষে থাকে, যেটা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে। মানে কোষ বিভাজন যখন হবে, এরকম এই ধরো সেন্ট্রোজোম এরকম রয়েছে, এটা হচ্ছে সেন্ট্রোজোম। এখান থেকে কি হবে? এখান থেকে এরকম বেমতন্তু গঠন হবে, যে বেমতন্তু বরাবর ক্রোমোজোমগুলো এরকম আটকাবে। তো বেমতন্তু গঠন করা কাজ হচ্ছে সেন্ট্রোজোমের। ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদ ভীষণ ইম্পর্টেন্ট, সম্পৃক্ত ফ্যাট আর অসম্পৃক্ত ফ্যাট। তো ফ্যাটি অ্যাসিডের এই সম্পৃক্ত ফ্যাট অসম্পৃক্ত ফ্যাট কাকে বলা হয়? দেখো, ফ্যাটি অ্যাসিড মূলত তৈরি হয় হাইড্রোজেন আর কার্বন নিয়ে। কার্বন হাইড্রোজেন মানে হাইড্রোকার্বন যৌগ একটা, আর অক্সিজেনও থাকে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। তো এবার ধরো একটা হাইড্রোকার্বন তৈরি হচ্ছে, তাদের মধ্যে সবকটা এক বন্ধনই রয়েছে, কোনো দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী প্রেজেন্ট নেই। আমি ধরো সার্চ ফর এক্সাম্পল একটা দিলাম এখানে, ধরো এখানে একটা আমি হাইড্রোকার্বন লিখছি, ধরো আমি H3C, CH2, 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 পাশে জায়গা নেই তাই পরপর টানছি না। তারপরে COOH। অ্যাসিড মানেই তার মধ্যে COOH থাকবেই, কার্বক্সিলিক গ্রুপ থাকবেই, আর বাকি পুরোটা হাইড্রোকার্বন। এবার এখানে অক্সিজেনও রয়েছে, হাইড্রোজেনও রয়েছে, কার্বনও রয়েছে, দেখো প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল বন্ড। তাহলে এই ধরনের অ্যাসিডকে আমরা কি বলবো? সম্পৃক্ত ফ্যাট বলবো। কি বলবো? সম্পৃক্ত ফ্যাট বলবো, যাদের মধ্যে সবকটা এক বন্ধনী। আর এক বন্ধনী হওয়ার জন্য না প্রত্যেকটা মলিকিউল খুব কনজাস্টেড হয়ে কাছাকাছি অবস্থান করে। আর কাছাকাছি অবস্থান করে বলেই এরা, মানে এদেরকে সহজে ভাঙা যায় না, এদের গলনাঙ্ক উচ্চ হয়। খুব বেশি তাপ দিতে হবে তবে সেটা গলবে, নয়তো গলবে না। আর অসম্পৃক্ত ফ্যাট মানে কি? অসম্পৃক্ত ফ্যাট ধরে নাও এই CH3 রয়েছে, CH2-র জায়গায় CH করে দিলাম, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে এখানে একটা বন্ড করতে হবে, কারণ আমরা জানি একটা কার্বনের 4খানা হাত থাকে। কটা হাত থাকে? কার্বনের 4খানা হাত থাকে। একটা হাতে একটা হাইড্রোজেন রয়েছে, এপাশে একটা হাত আর এপাশে দুটো হাত, তাহলে এই দুটো হাতে আর একটা কার্বন যুক্ত, তার সাথেও একটা হাইড্রোজেন দিই, তাহলে দেখো এই কার্বনেরও 4টে হাত হয়ে গেল, একটা হাতে হাইড্রোজেন আর এই পাশে দুটো হাত, এই পাশে একটা হাত। তারপর রয়েছে CH2COOH, এটার মধ্যে দ্বিবন্ধনী রয়েছে এই অ্যাসিডটার মধ্যে। তাহলে এটা কি হয়ে যাবে? অসম্পৃক্ত ফ্যাট, কারণ যখনই ডাবল বন্ড তৈরি হয় না, সেই দুটো মলিকিউলের মধ্যে গ্যাপ বেড়ে যায় আর তারা খুব লুজলি অ্যারেঞ্জ হয়ে থাকে। ধরো প্রত্যেকে এরকম কনজাস্টেড হয়ে সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি অনেকজন বেশি দাঁড়াতে পারবে। যদি আমরা হাত এরম ছড়িয়ে দিয়ে বা হাত এরম ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে অনেকটা লুজলি একের সাথে অন্যজনের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, আর এই রকম গ্যাপ সহজেও গিয়ে ভেঙে দিতে পারবে। কিন্তু আমরা যদি কনজাস্টেড হয়ে এরকম দাঁড়িয়ে থাকি, সেই গ্যাপটাকে ভাঙা পসিবল না। তাহলে সম্পৃক্ত ফ্যাটকে গলাতে গেলে উচ্চ গলনাঙ্ক মানে বেশি তাপ দিতে হবে, অসম্পৃক্ত ফ্যাটকে গলাতে গেলে কম তাপ দিতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল বলি, সম্পৃক্ত ফ্যাটের এক্সাম্পল হচ্ছে ঘি, যেটা নর্মাল টেম্পারেচারে দেখবে ওটা কিন্তু জমাট বেঁধে থাকে ঘি, যেটাকে বেশি তাপ দিলে তবে গলবে। কিন্তু তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাট, যার মধ্যে প্রচুর ডাবল বন্ড আর ট্রিপল বন্ড প্রেজেন্ট রয়েছে, যার জন্য এটা কি মলিকিউলগুলো একে অপরের সাথে লুজলি অ্যারেঞ্জ হয়ে থাকে। তাই তেলটা কিন্তু তাপ না দিলেও তেলটা নর্মাল টেম্পারেচারে কিন্তু তরল অবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে এটা গেল সম্পৃক্ত ফ্যাট, অসম্পৃক্ত ফ্যাট। এক্সাম্পল পড়ে রাখবে, পামিটিক অ্যাসিড আছে এখানে, আর এখানে ওলেইক অ্যাসিড আছে, তো এই অ্যাসিডের নামগুলো মনে রাখবে। পেপটাইড বন্ধনী ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পেপটাইড বন্ড কাকে বলা হয়? তো এখানে আমি লিখে দিই, পেপটাইড বন্ডটা প্রোটিন তৈরির ক্ষেত্রে পেপটাইড বন্ড তৈরি হয়। প্রোটিন
তৈরির ক্ষেত্রে পেপটাইড বন্ড তৈরি হয়। কিভাবে পেপটাইড বন্ড তৈরি হয়? দেখো, প্রোটিন তৈরি হয় একাধিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে। কি নিয়ে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে। তো একটা অ্যামাইনো অ্যাসিড কেমন দেখতে হবে? নামের মধ্যে রয়েছে অ্যামাইনো আর অ্যাসিড। অ্যাসিড মানেই বলেছি সেখানে COOH গ্রুপ থাকতেই হবে। আর অ্যামাইনো মানে অ্যামোনিয়া গ্রুপ, NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। এই দুটো জিনিস একটা যৌগের মধ্যে থাকতে হবে, তবে সেটা অ্যামাইনো অ্যাসিড হবে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত যদি আমরা বলি, এরকম হবে NH2 করে দিলাম। কেন? কারণ এই নাইট্রোজেনের সাথে আরও কিছু যুক্ত হচ্ছে এপাশে, কারণ একটা নাইট্রোজেনের 3টে হাত থাকে। ঠিক আছে, একটা নাইট্রোজেনের কটা হাত থাকে? 3টে হাত থাকে। তো এই 3টে যখন অ্যামোনিয়া ফ্রি ভাবে থাকবে, তখন কিন্তু এই নাইট্রোজেনের 3টে হাতে 3টে H থাকবে। কিন্তু যখন এই অ্যামোনিয়া কারোর সাথে যুক্ত হচ্ছে, তো নাইট্রোজেনের তো হাত আর বেশি নেই, তাহলে একটা হাইড্রোজেনকে তখন সরিয়ে দিতে হবে। তাহলে এখানে এই হাতে একজন যুক্ত হবে। ধরো কে যুক্ত হলো? কার্বন যুক্ত হলো। তো যুক্ত করে দাও, এখানে একটা কার্বন যুক্ত করে দিই। এবার কার্বনের কটা হাত? কার্বনের 4টে হাত। এপাশে একটা রয়েছে যেটা দিয়ে নাইট্রোজেনের সাথে যুক্ত, আর এপাশে আরও 3টে হাত রয়েছে, তাই না? আরও 3টে হাত রয়েছে। এবার একদিকে তো কার্বক্সিলিক অ্যাসিডকে থাকতে হবে, COOH কে থাকতে হবে। তো একপাশে আমি COOH করে দিই, COOH কে জুড়ে দিলাম। আরও দুটো হাত বেঁচে রয়েছে, তাহলে একটা দিকে আমি H করে দিই, আর একটা দিকে আমি কি করব? আর একটা দিকে যে কোনো আর গ্রুপ মানে সেটা মিথাইল হতে পারে, মিথাইল মানে CH3 হতে পারে, C2H5 হতে পারে, যে কোনো গ্রুপ হতে পারে আর, ঠিক আছে, আর যে কোনো গ্রুপ হতে পারে। তো এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই COOHটাও কিভাবে থাকে বলো তো? এই দেখো, কার্বনের 4টে হাত বলেছি, এ পাশে একটা হাত, এই একটা, এই দুটো। তো COOH এর মধ্যে এক পাশে থাকবে OH আর এক পাশে থাকবে ডাবল বন্ডেড O। তাহলে এই কার্বনেরও 4টে হাত হয়ে গেল। তো এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড সাথে আরও যখন অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হবে, যেমন ধরো এই একটা অ্যামাইনো অ্যাসিড, এর সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। অ্যামাইনো অ্যাসিডের এই যে চেনটা হচ্ছে, এটাকে বলে পেপটাইড চেন। আর এই পেপটাইড চেনটা পরবর্তীকালে নিজেদের মধ্যে এরকম ফোল্ড করে তৈরি করে ফেলবে প্রোটিন। তাহলে এই পেপটাইড চেন তৈরির সময় দুটো অ্যামাইনো অ্যাসিড কি দ্বারা জুড়বে? এই যে বন্ধনীটা, এটাকে বলা হয় পেপটাইড বন্ধনী। পেপটাইড বন্ধনী। তাহলে দেখিয়ে দিই একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে আমি আরেকটা অ্যামাইনো অ্যাসিড লিখছি, N এর সাথে কটা H আছে? দুটো H আছে না? তারপরে ধরো C এর সাথে H আছে, R আছে, আর এ পাশে COOH আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে এই যে নাইট্রোজেনের দুটো হাইড্রোজেন রয়েছে আর কার্বনের সাথে এটা রয়েছে, তো এখানে OH আর এই H, এই দুটো মিলে দুটো H না? তাহলে H2O জল হিসাবে বেরিয়ে গেল। এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই হাত দুটো জুড়ে যাবে। জুড়ে গেলে এখানে কি তৈরি হবে? পেপটাইড বন্ড তৈরি হবে। তাহলে এদের ফর্মুলাটা কি হলো? H2 ছিল, N ছিল, কার্বন ছিল, কার্বনের সাথে এপাশে রয়েছে হাইড্রোজেন, নিচে রয়েছে R গ্রুপ, তারপরে পাশে এই কার্বনটা রয়েছে, এই কার্বনের সাথে একটা ডাবল বন্ডেড O রয়েছে, এই হাতটা তো ফাঁকা হয়ে গেল, তাহলে এই হাতটা আমি দিলাম, আর নাইট্রোজেনের এই হাতটা এর সাথে জুড়ে গেছে, তাহলে এই নাইট্রোজেনের সাথে রয়েছে একটা হাইড্রোজেন, কার্বন, আর এপাশে H, এপাশে COOH। তাহলে এই যে বন্ধনটা তৈরি হলো, এটাকে আমরা কি বলছি? পেপটাইড বন্ধনী, পেপটাইড বন্ড। তো এইভাবে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে এর সাথেও সেম ভাবে আরেকটা অ্যামাইনো অ্যাসিড জুড়বে। তো এইভাবে একটা লম্বা চেন তৈরি হবে, ওই চেনটাকে বলা হয় পেপটাইড চেন বা পলিপেপটাইড চেন। তো পলিপেপটাইড চেন পরবর্তীকালে নিজেদের মধ্যে ফোল্ড করবে, পেঁচিয়ে একটা প্রোটিন তৈরি করে ফেলবে। বোঝা গেল? তাহলে প্রোটিন তৈরির ক্ষেত্রে এভাবে অ্যামাইনো অ্যাসিড জুড়ে পেপটাইড বন্ড তৈরি করে। তারপর রয়েছে কোষে এনার্জি কারেন্সি হিসেবে এটিপির ভূমিকা কি? এনার্জি কারেন্সি বলা হয় কেন এটিপিকে? এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে, এই যৌগটাই একমাত্র আমাদের জীবদেহে শক্তির প্রধান উৎস। আমরা যা কাজ করছি, এই যে আমি কথা বলছি, তোমাদের পড়াচ্ছি, যে কোনো কাজ করছি, তোমরা যে হেঁটে বেড়াচ্ছ, খেলে বেড়াচ্ছ, পড়ছো, সব কিছু যে শক্তিটা তোমরা পাচ্ছ, সেই শক্তিটা এটিপি থেকে পাচ্ছ। তো এটিপি কিভাবে পাই? আমরা খাবার খাই,
কিসের জন্য? ওই খাবার থেকে কিন্তু এটিপি শক্তিটা তৈরি হয়, ঠিক আছে? তো আমরা যখন খাবার খাচ্ছি, শুধু খাবার খেলে তো আমরা বেঁচে থাকবো না, আমরা তার জন্য শ্বাস প্রশ্বাসও নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি বাতাস থেকে। সেই অক্সিজেন আমাদের কোষে গিয়ে খাবারটাকে ডাইজেস্ট করছে, খাবারটাকে জারিত করে ভেঙে সেখান থেকে এটিপি তৈরি করে। আর সেই এটিপিটা যতক্ষণ আমাদের মধ্যে স্টোর থাকে আমরা কাজকর্ম করতে পারি। তাহলে একটা সময় পর খাবার ডাইজেস্ট হয়ে হয়ে খাবারটা শেষ হয়ে যাবে, এটিপি যেটুকু তৈরি হয়েছিল সেটুকুও তোমার মধ্যে শেষ হয়ে গেল। আবার কি হবে? খিদে পাই। তো আমাদের একবার খাবার খেলে কিন্তু আমাদের পুরো এটিপি তৈরি হয়ে যায় না, বারবার এটিপি শেষ হয়ে যায়, আবার খাবার খেতে হয়, তারপর আবার আমাদের এনার্জি তৈরি হয়। তো এই এটিপি আমরা যখন কাজ করি তখন এটিপি ভাঙে, আর এটিপি ভেঙে যখন ফসফেট বেরোয়, এখানে ফসফেট রয়েছে, 3টে ফসফেট। তো এইভাবে প্রত্যেকটা ফসফেট রিলিজের সময় যে কোনো বিপাক কাজ হোক, যে কোনো বিক্রিয়া হোক না কেন, এটিপি ভাঙবে। আর এটিপি ভাঙার সময় কি হচ্ছে? ফসফেট রিলিজ হয়, আর তখন শক্তি নির্গত হয়, আর সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি। তো এই কারণে এটিপিকে কি বলা হচ্ছে? এনার্জি কারেন্সি বলা হয়। তো আমাদের এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কিন্তু এই এটিপি তিনি তৈরি হন, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কারণ আমাদের যে শ্বসন প্রক্রিয়া, সবাত শ্বসন প্রক্রিয়া, সেখানে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের শেষ ধাপ, যেখানে দুটো ধাপে হয়, একটা গ্লাইকোলাইসিস, একটা ক্রেবস চক্র। ক্রেবস চক্র যখন হয় সেটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয়, আর ক্রেবস চক্র হওয়ার সময় খাবারের পর সেটা এটিপিতে পরিণত হয়, ঠিক আছে? তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এর মধ্যে প্রচুর এটিপি তৈরি হয়। আর এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি, এখান থেকে আমরা এনার্জি পাই। বোঝা গেল? তাহলে এই প্রশ্নগুলো আমি একটা ব্রিফ আইডিয়া এখানে দিয়ে দিলাম। তাছাড়াও বলবো যাদের রেডি হয়নি তারা কি করবে? তারা কিন্তু এই ভিডিও সেকশন থেকে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আর কয়েকটা রোগ রয়েছে এখানে, দেখে নাও এই কটা। মানব দেহে ভিটামিনের ভূমিকা। ভিটামিন তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি, ভিটামিনের কি কি ভূমিকা রয়েছে, ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, সেই জিনিসগুলো একবার দেখে নেবে। কোন মৌলের অভাবে গলগণ্ড হয়? এখানে আয়োডিন হয়ে যাচ্ছে, আয়োডিন। অস্টিওম্যালেশিয়া কি? তোমাদের ক্যালসিয়ামের অভাবে আমাদের অস্থি গঠিত যে প্রবলেমগুলো হয়, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া হয়, আর ছোটদের ক্ষেত্রে রিকেট হয়। তো কোন মৌলের অভাবে কি রোগ হচ্ছে, এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে এটা কি? ক্যালসিয়ামের জন্য হচ্ছে। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য লেখো। ভাজক কলা, স্থায়ী কলার মধ্যে আমরা পড়েছিলাম নাম। স্থায়ী কলাতে কি ছিল? স্থায়ী কলাতে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়েছিল। জাইলেম কি? জল পরিবহনে সাহায্য করে, জাইলেম জল পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করে, খাদ্য পরিবহন করে। ক্লিয়ার? তারপরে যোগ কলা আর স্নায়ু কলার পার্থক্য। যোগ কলা কোনগুলোকে বলা হয়? যেগুলো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে, মেসোডার্ম স্তর থেকে, এবং যেগুলো আমাদের সারা দেহের সমস্ত যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করেছে, যেমন রক্ত যোগ কলা, লসিকা যোগ কলা, পেশি যোগ কলা। স্নায়ু কলা কাকে বলবো? যেগুলো আমাদের উদ্দীপনা বা স্নায়বিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেমন আমাদের নিউরন রয়েছে, নার্ভ, সেগুলো হয়ে যাচ্ছে স্নায়ু কলা। নেক্সট রয়েছে মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? মিশ্র গ্রন্থি, তার জন্য তোমাদের জানতে হবে আরও দুটো গ্রন্থি, যে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরার ক্ষেত্রে কি হচ্ছে? যে গ্রন্থির ক্ষরণ সেই স্থান থেকে নির্গত হবে একটা নির্দিষ্ট নালীপথে, এবং সেই নালীপথে একটা নির্দিষ্ট স্থানেই যাবে, সব জায়গায় কিন্তু যাবে না, সেইটাকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা হলে যে গ্রন্থি থেকে ক্ষরণ সরাসরি বাইরে বেরিয়ে যাবে এবং সেটা রক্তে মিশে যাবে, সেই গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃক্ষরা। কিন্তু এমন কিছু কিছু গ্রন্থি আছে আমাদের বডিতে যেখান থেকে কিছু ক্ষরণ বস্তু নালীপথে যায়, আবার কিছু ক্ষরণ বস্তু সরাসরি রক্তে মিশে যায়। তো এরকম গ্রন্থিকে আমরা বলি মিশ্র গ্রন্থি, ঠিক আছে? যেমন অগ্নাশয়, অগ্নাশয় রস এক ধরনের উৎসেচক, যেটা নির্দিষ্ট নালীপথে ক্ষুদ্রান্তে পৌঁছায়। আবার অগ্নাশয় থেকেই যে ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ, বিটা কোষ, এখান থেকে গ্লুকাগন, ইনসুলিন, হরমোন খরিত হয়, যে হরমোনগুলো সরাসরি রক্তে মিশে যাচ্ছে। তাহলে এ বহিঃক্ষরা বলবো না অন্তঃক্ষরা বলবো, একে আমি মিশ্র গ্রন্থি বলে দিই, ঠিক আছে? আর লাস্ট কোশ্চেন তোমাদের, কাজ লেখো। এখানে কয়েকটা অঙ্গের কাজ, যেমন ডিম্বাশয়, শুক্রাশয়, মস্তিষ্ক, যকৃৎ, হৃৎপিণ্ড, পাকস্থলী ইত্যাদির কাজগুলো একটু পড়ে রাখতে হবে, যে আমাদের দেহে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো আমাদের বডিতে কি কাজ করে। তো এগুলো তোমরা বই থেকে 2 লাইন করে পড়ে নিতে পারবে, কোনো ব্যাপার না। তো এই ছিল তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলো প্রত্যেকে খুব ভালো করে পড়বে। আর তোমাদের কিন্তু ইউটিউবে আবার ফার্স্ট সামেটিভের পর থেকে ওই যে রুটিন আমি তোমাদের দেখালাম, সেই রুটিন ওয়াইজ কিন্তু আবার ক্লাস আসবে। তো যারা
প্রথম দেখছো তাদেরকে বলবো ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরপরে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে এবং সমস্ত কনসেপচুয়াল যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু খুব ডিটেলে এখানে পড়ানো হয়, প্রত্যেকটাই কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ প্রত্যেককে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।